দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যেই তথ্য তিনি অনুরোধ করেছিলেন যে তিনি সেটা পরবর্তীতে দাখিল করবেন, তারপরেও তার যেই মনোনয়নপত্র সেটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু একই জেলায় আমরা দেখলাম সিলেটের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থায় একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও তার যেই কাগজপত্র সেটা পরবর্তীতে দাখিলের শর্তে কিন্তু তাকে মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। তো এবং রায় দিলেন, একজন এটা বাতিল করলেন আর একজন এটা বৈধ করলেন। এটা আমরা মনে করি যে স্পষ্টভাবেই একটি নির্দিষ্ট দলের প্রতি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। এই দুটি আসন স্পেসিফিকলি আমাদের, এবং এর বাইরেও আমরা অন্তত আরও 100টি উদাহরণ আছে, আপনারাই কভার করেছেন, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। এবং খুব ন্যাক্কারজনকভাবে আমরা দেখেছি এক জায়গায় একজন স্বতন্ত্র প্রার্থীকে ইভেন সরকারি অফিসেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো ঘটনা মানিকগঞ্জে আমরা দেখেছি। এটা যেই প্রার্থীরা নির্বাচন করছেন এবং বাংলাদেশের জনগণ যারা তাদের রায় প্রকাশ করবেন আগামী 12ই ফেব্রুয়ারি, তাদের জন্য একটা আশঙ্কার বিষয়, শঙ্কার বিষয় যে এই নির্বাচনটা কি সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে, নাকি প্রশাসনের যেই বিগত 3টা নির্বাচনে আমরা দেখে এসেছি প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব, একতরফা আচরণ, ব্যালট একটা ব্যবস্থার মধ্য দিয়ে, একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে, এ ধরনের একটা শঙ্কা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে। সেই বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে আহ্বান ধরনের পক্ষপাতিত্ব আর না থাকে, যদি সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয় তাহলে আমরা এই ইলেকশন কমিশনের নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে সক্ষমতা সেটার উপরে প্রশ্ন আসবে, এবং বাংলাদেশের জনগণের মধ্যে যে শঙ্কাটা তৈরি হয়েছে আমরা যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি, সেই শঙ্কাটা আরও ঘনীভূত হবে। এর বাইরেও আমি যদি আমার নিজ জন্মস্থানের কথা বলি, সেখানে আমরা দেখলাম যে বিএনপির যিনি প্রার্থী তিনি ঋণ খেলাপির কথা উল্লেখ করেননি। হলফনামায় 190 কোটি টাকার তার ঋণ খেলাপি আছে, এবং একই সাথে তিনি তুরস্কের নাগরিক। আমরা অনেক জায়গায় তার সেই আইডি কার্ডও ঘুরতে দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায়। কিন্তু এই দুইটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন, এবং এই স্পষ্ট ইয়ার ফলেও কিন্তু তার যেই প্রার্থিতা সেটা বৈধ বলে বিবেচিত হয়েছে। তো এই বিষয়গুলোতে সামনে যেহেতু আপিল হবে, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব, প্রেফারেন্স এবং কোনো ধরনের বড় দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা আমরা ইলেকশন কমিশনের দেখতে চাই না। যদি সে ধরনের পরিস্থিতি আমরা দেখি, তাহলে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক রূপান্তরের যে এজেন্ডা, এবং এত এত মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, এখনো আমাদের অনেক ভাইয়েরা জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়েছেন, তারা মানবেতর জীবনযাপন করছেন। শুধু একটা আকাঙ্ক্ষা থেকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে, নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে, যেটা আমরা বিগত 17 বছর দেখিনি। আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এই ক্ষেত্রে যদি প্রশাসন, সরকার, রাজনৈতিক দল যে কোনোভাবে যদি এই সম্ভাবনাকে নষ্ট করার কোনো প্রক্রিয়া আমরা দেখি, এবং আমরা যদি দেখি আবারও পুরনো সেটেলমেন্টের মধ্য দিয়ে, আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নিব। আমরা আমাদের আরো কিছু কনসার্ন নির্বাচন কমিশনকে জানিয়েছি, যেমন জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এক ধরনের কনসার্ন ছিল যে আমরা চাই না যে ফ্যাসিবাদের যারা দোষর আছেন এবং বিগত ফ্যাসিবাদকে যারা বিভিন্ন উপায়ে বৈধতা দিয়েছেন, তারা যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন। এবং এর বাইরেও আমরা সংখ্যার সাথে লক্ষ্য করেছি কিছু জায়গায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি, এবং এমনও আছেন যারা 5টি মামলার হত্যা মামলার আসামি, তাদেরও মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। এবং স্থানীয়ভাবে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের যারা দোষর আছেন, তাদের অর্থ, তাদের মাফিয়া এবং মাস্তানদেরকে নিয়ে এক ধরনের নির্বাচনী মহড়ার দিকে যাচ্ছেন, নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাচ্ছেন। সেটির ক্ষেত্রেও সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসনকে আরো শক্ত অবস্থান নিতে হবে। আমরা আমাদের এই কনসার্নগুলো ইলেকশন কমিশনকে জানিয়েছি।